পরমাণু আলোচনা ব্যর্থ করতে ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ ইরানের। ওয়াশিংটন তেহরান তৃতীয় বৈঠক নিয়ে অনিশ্চয়তা, আত্মমর্যাদার প্রশ্নে ছাড় নয়, সাফ বার্তা পেজেশকিয়ানের। এবং এশিয়ায় ক্যান্সারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ, হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার কোটি ডলার। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে অপরাধ চক্র, তথ্য জাতিসংঘের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। মিশর দোহার উদ্যোগে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে বলে বিবিসিকে জানিয়েছে হামাসের এক শীর্ষ নেতা। এই যুদ্ধবিরতির মেয়াদকাল হতে পারে ৫ থেকে ৭ বছর। এসব সম্ভাবনার মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। উপত্যকাটিতে একদিনে একই পরিবারের ১১ সদস্য সহ নিহত হয়েছেন ৩২ ফিলিস্তিনি। এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল একই পরিবারের ৪ প্রজন্ম। ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ১১ জন সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান রাতভর অভিযান চালিয়েছে খান ইউনুস। গাজা সিটিতে সত্তা নারী থেকে শুরু করে আইসিইউর শিশু রোগী কেউই রেহাই পাচ্ছে না। মধ্যরাতে গাজা সিটির আল দুররা শিশু হাসপাতালে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী। ভেঙে ফেলা হয় সৌর বিদ্যুৎ প্যানেলও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এটি যুদ্ধাপরাধ। আমার সন্তানরা রাতে ঘুমাতে ভয় পায়। আমি জানি না সকালে কে থাকবে আর কে থাকবে না। ইসরায়েলি দখলদার বাহিনীর নজর এবার গাজার উদ্ধার অভিযান কার্যক্রমে। জাবালিয়ার একটি গ্যারেজের ৯টি বুলডোজার ধ্বংস করে দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা বলছেন যুদ্ধবিরতির সময় এই যন্ত্রপাতিগুলো গাজায় প্রবেশ করেছিল। এগুলোর অবস্থান ও সংরক্ষণ স্থলের সমন্বয় আগেই তেল আবিবের জানা ছিল বলে দাবি করেন তারা। গাজা যুদ্ধের মাঝেই আলোচনার নতুন দরজা খুলছে মিশরের কায়রোতে। বিবিসিকে এক শীর্ষ হামাস কর্মকর্তা জানিয়েছেন, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাস যুদ্ধ থামাতে একটি দীর্ঘমেয়াদী চুক্তির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে দুই পক্ষকে। প্রস্তাব অনুযায়ী ৫ থেকে ৭ বছরের যুদ্ধবিরতির পাশাপাশি সব ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি কয়েদিরা। থাকবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ও গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতি। এই আলোচনায় অংশ নেবেন হামাসের রাজনৈতিক প্রধান মোহাম্মদ দরবিশ ও প্রধান মধ্যস্থতাকারী খালিল আল হাইয়া। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারে অন্তত ৭৪ জন ফিলিস্তিনি বন্দী নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে প্রায় ৪০ জনই গাজার বাসিন্দা। এই বন্দীদের মৃতদেহ এখনও ইসরায়েলের জিম্মায় আছে। এর মধ্যে ৬৩ জন নিহত হয়েছে ২০২৩ সালের অক্টোবর মাসেই। অন্যদিকে ডেমন কারাগারে নারী বন্দীদের মানবেতর পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে একাধিক মানবাধিকার সংস্থা। তারা জানায়, কারাগারে খাদ্যের অভাব, নোংরা সেল, ওজন হ্রাস এবং মারাত্মক অপুষ্টিতে ভুগছেন অনেক বাসিন্দা। হুমকি পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী হলেও আত্মমর্যাদার আঘাত এলে নিজস্ব পথেই এগোবে ইরান। এমনই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরপর দুদফা পরোক্ষ বৈঠকের পর আলোচনা নস্যাৎ করতে ইসরায়েলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তেহরানের। তৃতীয় দফার বৈঠকের আগ মুহূর্তে কূটনৈতিক সমীকরণ ঘোলাটে করে তুলেছে এই বিতর্ক। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরেছে ইরান। মাস্কট ও রোমে হয়েছে ২ দফা পরোক্ষ বৈঠক। এতে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওয়াশিংটনের বিশেষ দূত স্টিভ উইটকফ। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি। তবে তৃতীয় দফা বৈঠকের আগে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে তেহরানের বার্তা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি জোট আলোচনার ধারাবাহিকতা নষ্ট করতে তৎপর বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর দাবি, ইরানের বিরুদ্ধে আবারও সক্রিয় হয়ে উঠছে একটি যুদ্ধংদেহী চক্র। আলোচনার পরিবেশকে অস্থির করতেই ইসরায়েল নানা অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় স্বার্থ রক্ষা করেই ইরান চুক্তিতে যেতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে গভর্নরদের এক সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যথাযথ মর্যাদা না দিলে ইরান নিজের পথেই হাঁটবে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় জোরদার করছে তেহরান। তৃতীয় দফা বৈঠকের আগে চীন সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইঙ্গিত দিয়েছেন আলোচনার অগ্রগতি নিয়ে ব্রিফিং দেয়া হবে বেইজিংকে।
চীন ইরান তেল বাণিজ্যের পরিমাণ গত বছর ছিল প্রায় $29 বিলিয়ন। কাজেই আলোচনায় সরাসরি প্রভাব ফেলতে পারে চীনের ভূমিকা। এদিকে ইরান যেন পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয় তা নিশ্চিত করতে তৎপর ইসরায়েল। লিবিয়া মডেল অনুসরণ করেই ইরানের সামরিক ও বেসামরিক পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান অনেকটাই নমনীয়। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে তার পরমাণু সক্ষমতার সামরিকীকরণ না করার শর্ত দেন মার্কিন দূত স্টিভ উইটকফ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে আইনি অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার একটি আইনে স্বাক্ষর করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। চুক্তির আওতায় মস্কো এবং তেহরানের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহ বহু খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদারের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। স্বাক্ষরের সময় পুতিন বলেন, এটি শুধু রাশিয়া এবং ইরানের নয়, পুরো ইউরেশীয় অঞ্চলের স্থিতিশীল উন্নয়নের ভিত্তি তৈরি করবে। চলতি বছরের জানুয়ারিতে মস্কোতে পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 20 বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেন। পারস্য উপসাগরের 3টি দ্বীপ নিয়ে ইরান আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শুরু হয়েছে নতুন বিরোধ। জাতিসংঘের পাঠানো এক চিঠিতে সংযুক্ত আরব আমিরাতের দাবিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, আবু মুসা, গ্রেটার টম্ব এবং লেইসার টম্ব 3টি ঐতিহাসিকভাবে ইরানের অংশ। এর আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বিবৃতিতে দ্বীপগুলোর ওপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানা দাবি করে। তেহরানের দাবি, ঐতিহাসিক এবং আন্তর্জাতিক নথি দ্বীপ 3টির ওপর তাদের সার্বভৌমত্ব অকাট্য প্রমাণ। যুদ্ধবিরতি উদ্যোগের পরও ইউক্রেনের কয়েকটি অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে লন্ডনে আয়োজিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সেখানে পূর্ণ বা আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর ওডেসার ব্ল্যাক সি বন্দর এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কিছু ভাবতেই পারছি না। একটা বিকট শব্দে পুরো বেলকনি উড়ে গেল, পুরো অ্যাপার্টমেন্ট তছনছ হয়ে গেছে। আমি একা, আমাকে সাহায্য করবে কে? এদিকে বুধবার লন্ডনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে যুদ্ধবিরতি বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলে যে কোনো ফরম্যাটে আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ। জানান, রাশিয়া যদি সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং বাস্তবে অস্ত্রনীরব হয়, তবে ইউক্রেন পরবর্তী পদক্ষেপে যেতে প্রস্তুত। তবে ক্রিমিয়া নিয়ে কোনো ছাড় দেবে না ইউক্রেন, কারণ এটি সংবিধান অনুযায়ী দেশেরই অংশ। আমরা চাই আমেরিকা নেতৃত্ব দিক। তারা চাইলে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা মোটর সিচ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করুক। একসঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত। শান্তি আলোচনার ঠিক আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অনুপস্থিতি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে তিনি রোমে যাচ্ছেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে আমূল রদবদলের পথে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘোষণা অনুযায়ী 132টি দপ্তর বিলুপ্ত হতে পারে এবং ছাঁটাই হতে পারে 700 পদ। এই পরিবর্তনের লক্ষ্য আমেরিকার ফার্স্ট নীতিকে বাস্তবায়নে পররাষ্ট্র দপ্তরকে নতুন করে সাজানো। আলোচনার বদলে এবার সরাসরি কার্যকর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরে বড় ধরনের রদবদলের ঘোষণা দিলেন দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশে প্রকাশিত প্রস্তাবে বলা হয়, ডিপার্টমেন্টের 132টি দফতর বিলুপ্ত করা হবে এবং কমপক্ষে 700 পদ বাতিল করা হতে পারে।
পুনর্গঠনের ফলে যুদ্ধাপরাধ বা মানবাধিকার সংক্রান্ত কিছু দফতর বন্ধ হয়ে যেতে পারে, তবে মুখপাত্রের দাবি বিষয়গুলোর গুরুত্ব হারাবে না, নতুন কাঠামোয় রূপান্তরিত হবে। রুবিওর নেতৃত্বে ঘোষিত এই উদ্যোগে ইউএসএআইডি সহ আঞ্চলিক কার্যক্রমগুলো একীভূত করে কাজের গতিশীলতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। Today, under President Trump's leadership and at the direction of Secretary Rubio, আজ প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর নির্দেশে আমরা স্টেট ডিপার্টমেন্টের দীর্ঘদিনের জটিলতা ও অকার্যকর আমলাতন্ত্র ভেঙে নতুনভাবে সাজাচ্ছি। America First State Department. মুখপাত্র ট্যামি ব্রুসের দাবি, এটা কোনো বরখাস্তের নির্দেশ নয়, বরং একটি কাঠামোগত রূপান্তরের প্রস্তাব, যাতে কংগ্রেসকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। People are being fired today. কেউ আজই চাকরি হারাচ্ছেন না, এটা একটা নোটিশ, একটা দিক নির্দেশনা মাত্র। It is a roadmap. আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এবার পররাষ্ট্র দফতরেই কাজে চালালো ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, ট্রাম্প যুগের এক নতুন বৈদেশিক নীতির বহিঃপ্রকাশ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিকল্প কোনো পন্থায় নয়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করে বাণিজ্য চুক্তির বিষয়ে আগ্রহী ট্রাম্প। ক্ষমতায় ফেরার পর এখন পর্যন্ত চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাতে পারে এমন কাউকে নিয়োগ দেননি ট্রাম্প। এমনকি চীনা দূতাবাসের সঙ্গেও নেই আনুষ্ঠানিক যোগাযোগ। তবে পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী বেইজিং এমন আলোচনায় আগ্রহ প্রকাশ না করায় আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতার সম্ভাবনা। যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধে অস্থির বিশ্ব অর্থনীতি, চলছে পাল্টাপাল্টি পদক্ষেপ। সবশেষ চীনের ওপর 145% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি সম্ভব, অথচ বাস্তবে সেই সম্ভাবনা দিন দিন ক্ষীণ হচ্ছে। দুই দেশের এই উত্তেজনা নিরসনে এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পলিটিকোর এক প্রতিবেদন অনুযায়ী দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চালাতে বর্তমান মার্কিন প্রশাসন এখনও কাউকে নিয়োগ দেননি। চীনে মার্কিন রাষ্ট্রদূত নেই, আলোচনার জন্য নিযুক্ত নেই কোনো বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে অনানুষ্ঠানিক দূত হিসেবে কাজ করার মতো একাধিক ব্যক্তি আগ্রহ দেখালেও হোয়াইট হাউসের সাড়া মেলেনি। এমনকি চীনা দূতাবাসের সঙ্গেও নেই আনুষ্ঠানিক যোগাযোগ। হোয়াইট হাউসের এমন নিষ্ক্রিয়তায় শঙ্কা প্রকাশ করেছেন কূটনীতিক ও বাণিজ্য বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যম পলিটিকোকে এক সাবেক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প চান না কেউ তার হয়ে বার্তা বহন করুক। তিনি নিজের মতো করে প্রেসিডেন্ট শির সঙ্গে সরাসরি আলোচনা চান। তবে বেইজিং এই ধরনের আলোচনায় মোটেও আগ্রহী নয়, যেখানে প্রকাশ্যে কোনো অপমান বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ার ঝুঁকি থাকে। এদিকে চীন এখন বিকল্প কূটনীতিতে মনোযোগী। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে জোট করতে তৎপর হয়ে উঠছেন প্রেসিডেন্ট শি। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের সরাসরি কূটনীতির কৌশল যতটা শক্তিশালী বলে মনে হয়, ততটাই অসাড় করে তুলছে পুরো আলোচনার কাঠামো। পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধে এখন চীনের পালা বলে মনে করছেন তারা। অথচ বেইজিং স্পষ্ট করে বলছে একটি বিশ্বস্ত আলোচনার পথ প্রয়োজন, যা কেবল প্রেসিডেন্টদের ব্যক্তিগত কথোপকথনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগর ঘিরে উত্তেজনার মাঝে আবারও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স। বালিকাতান নামের এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 14,000 সেনা। এতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া এবং জাপানের পর্যবেক্ষক দলও। মহড়া ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বিমানবাহী যুদ্ধ জাহাজ, অত্যাধুনিক যুদ্ধ বিমান, বিপজ্জনক মিসাইল সিস্টেম আর ড্রোন নিয়ে একযোগে লড়াইয়ের মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সের সেনারা। বালিকাতান নামের এই মহড়া চলবে আগামী 9 মে পর্যন্ত। অংশ নিচ্ছে প্রায় 14,000 সেনা। এতে যুক্তরাষ্ট্রের 9,000 এবং ফিলিপিন্সের 5,000 সেনা অংশ নিচ্ছে। মহড়ার অংশ হিসেবে রয়েছে শত্রু অধিকৃত দ্বীপ পুনর্দখল, শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ ধ্বংস, যৌথ টহল এবং বিমান পর্যবেক্ষণ মিশন। মহড়ার অংশ হিসেবে দেশটির উত্তরের বাতানেস দ্বীপপুঞ্জেও যৌথ প্রশিক্ষণ চালাবে দুই দেশের বিশেষ বাহিনী। বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীর সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের জলসীমার একাধিক জায়গা চীনের দাবির আওতায় পড়ায় এই মহড়াকে উত্তেজনা বাড়ানোর চেষ্টা বলে অভিযোগ করেছে বেইজিং। এই মহড়া অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অস্থিতিশীলতা তৈরি করবে বলেও সতর্ক করেছে দেশটি। দক্ষিণ চীন সাগর ঘিরে এই সামরিক তৎপরতা যে আসন্ন সংঘাতের আভাস দিচ্ছে তা বলছেন বিশ্লেষকেরাও। আর মিত্রদের এমন মহড়া তাইওয়ান প্রণালী ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির এক স্পষ্ট ইঙ্গিত বলেও ধারণা করা হচ্ছে।
নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা। বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্টের ওপর আস্থা কমছে মার্কিনদের, বলছে রয়টার্সের জরিপ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্যান্সারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ। জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক সংস্থা UNODCর প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, অপরাধ চক্র প্রতারণামূলক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, প্রেমের ফাঁদ সহ নানা ধরনের অনলাইন স্ক্যামারের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। অপরাধ চক্র এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। সাইবার অপরাধ এখন আর প্রযুক্তি ভিত্তিক কোনো গণ্ডির ভেতরে সীমাবদ্ধ নয়, হয়ে উঠেছে বৈশ্বিক নিরাপত্তার হুমকি। হ্যাকার, স্ক্যামার আর ডিজিটাল চোরেরা গড়ে তুলছে গোয়েন্দা পর্যায়ের অপরাধ চক্র। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্যান্সারের মতো সাইবার অপরাধ ছড়িয়ে পড়ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODC। এতে বলা হয়েছে, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার অপরাধ চক্র প্রতারণামূলক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, প্রেমের ফাঁদ সহ নানা ধরনের অনলাইন স্ক্যামের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। আর এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির পেছনে রয়েছে শক্তিশালী অপরাধ চক্র। প্রতিবেদন অনুযায়ী এই অপরাধ চক্রগুলো মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোর জীর্ণ আবাসন এলাকা এবং কম্বোডিয়া ও লাওসের বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে কার্যক্রম চালায়। এসব চক্র কাজের প্রলোভনে পাচার হওয়া মানুষদের অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করে। প্রতিবেদনে 2023 সালে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার আনুমানিক ক্ষতির পরিমাণ $37 বিলিয়ন বলা হলেও জাতিসংঘের ধারণা এই ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। অপরাধ চক্র বর্তমানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে UNODC। চক্রগুলো আফ্রিকার জাম্বিয়া, অ্যাঙ্গোলা এবং নামিবিয়া সহ বিভিন্ন দেশে ঘাঁটি গেড়েছে, এমনকি ফিজি ও ভানুয়াতুর মতো দ্বীপরাষ্ট্রেও পৌঁছে গেছে। আর অর্থ পাচারের জন্য তারা এখন দক্ষিণ আমেরিকার মাদক চক্র, ইতালির মাফিয়া ও আয়ারল্যান্ডের অপরাধ চক্রগুলোর সঙ্গেও জোট গড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অপরাধ চক্রগুলো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন এবং অভিনব সব উপায় খুঁজে বের করছে। নিজেদের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, পেমেন্ট অ্যাপ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলা সম্ভব। নেটওয়ার্কগুলোর অর্থায়ন বন্ধে সব দেশকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থাটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। সৌদি আরবে হজ মৌসুমকে সামনে রেখে প্রবাসী এবং ভিসাধারী দর্শনার্থীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার মেয়াদ শেষ হলেও যারা সৌদি আরবে অবস্থান করছেন তাদের জন্য অপেক্ষা করছে জেল, জরিমানা এবং দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হলে যদি কোনো প্রবাসী সৌদিতে থেকে যান তবে তাকে 50,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট করে জানিয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে অবস্থান করছেন তারা হজ পালন করতে পারবেন না। শুধুমাত্র নির্ধারিত হজ ভিসাধারীরাই হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন। প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। এই বিশাল আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন ভিসার শর্ত মেনে চলে এবং নির্ধারিত সময়ে দেশে ফেরত আসেন, অন্যথায় তাদেরকে আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে। এ বছরের হজ যাত্রা শুরু হবে 29 এপ্রিল থেকে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী মার্কিন নাগরিকদের বড় অংশই প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের ধরন নিয়ে সন্দিহান। আর এতে করে দ্বিতীয় মেয়াদের গোড়াতেই ট্রাম্পের জনপ্রিয়তা ছুঁয়েছে সর্বনিম্ন পর্যায়ে।
একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে আলোচনা সমালোচনার তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো আদালতের রায় অগ্রাহ্য, কখনো আবার সংস্কৃতি কেন্দ্রের বোর্ডে নিজেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ক্ষমতার অপব্যবহার করছেন ট্রাম্প, এমন গুঞ্জন উঠেছে। তবে ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্সের জরিপ বলছে ভিন্ন কথা। বার্তা সংস্থাটির দাবি ট্রাম্পের জনপ্রিয়তা কমার পাশাপাশি তার উপর মার্কিনদের আস্থাও কমেছে। 6 দিনের এই জরিপে ট্রাম্পের অনুমোদন হার 42%, যা তার নতুন মেয়াদের সর্বনিম্ন। একই ইস্যুতে জানুয়ারির জরিপে এই হার ছিল 47%। জরিপ অনুযায়ী 83% যুক্তরাষ্ট্রের নাগরিক বিশ্বাস করেন সন্তুষ্ট না হলেও আদালতের রায় মানা প্রেসিডেন্টের কর্তব্য। আর 1/3 রিপাবলিকান সহ 57% উত্তরদাতা বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক মতভেদ দেখিয়ে তহবিল বন্ধ করা উচিত নয়। জরিপে 66% উত্তরদাতা মনে করেন প্রেসিডেন্টের হাতে জাতীয় জাদুঘর বা থিয়েটারের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। আর্থিক সংকট, অভিবাসন নীতি, শুল্ক সহ সব ইস্যুতেই ট্রাম্পের বিরুদ্ধে সমর্থনের হার বেশি। অভিবাসন, যেটি তার সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র, সেখানেও ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট 46% মানুষ। জরিপে সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য, 75% উত্তরদাতা মনে করেন ট্রাম্পের তৃতীয় মেয়াদে অংশ নেওয়া উচিত না। এমনকি তার নিজের দল রিপাবলিকানদেরও 53% এই মতের পক্ষে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। অবশেষে বোধোদয় হলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের। বলছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততায় ব্র্যান্ড ভ্যালু কমছে টেসলার। তাই বিতর্কিত রাজনৈতিক সম্পৃক্ততা কমিয়ে আবারও টেসলার হাল ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটিকে নতুন মার্কিন শুল্ক নীতিও বিপাকে ফেলেছে টেসলাকে। গাড়ির বাজারে ধস, ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়া আর বিনিয়োগকারীদের চাপের মুখে আবারও মূল ব্যবসায় বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। বড়সড় ধস নেমেছে টেসলার গাড়ি বিক্রিতে। চলতি বছর জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসেই কমেছে 13% বিক্রি। ক্যালিফোর্নিয়ার মতো প্রধান মার্কেটেও ক্রেতার সংখ্যা পড়েছে তলানিতে। প্রশাসনিক সম্পৃক্ততা ও সরকারি কর্মী ছাঁটাইয়ে মাস্কের সরাসরি হস্তক্ষেপ জনমনে ছড়িয়েছে অসন্তোষ। ঘটেছে বিক্ষোভ ও শোরুম ভাঙচুরের ঘটনাও। আঘাতটা স্পষ্ট কোম্পানির ব্র্যান্ড ভ্যালুতে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগে সময় কমিয়ে আবারও টেসলায় মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন তিনি। কনফারেন্স কলে বিনিয়োগকারীদের স্বস্তি দিয়ে বলেন আগামী মাস থেকেই কোম্পানি পরিচালনায় ফিরবেন পুরো দমে। আর এই ঘোষণার পরপরই বাজারে টেসলার শেয়ারের দর 5.5% পর্যন্ত বেড়ে যায়। তবে অনিশ্চয়তা বাড়াচ্ছে বৈশ্বিক বাণিজ্য নীতি ও চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ। 145% আমদানি শুল্কে কিছু চীনা যন্ত্রাংশের আমদানি বন্ধ করেছে টেসলা। অন্যদিকে চীনের পাল্টা শুল্কারোপে দেশটিতে এস ও এক্স মডেলের গাড়ির নতুন অর্ডার বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোম্পানিটি। এতে সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে আশার আলো দেখিয়েছে প্রথম প্রান্তিকের মুনাফা। উৎপাদন খরচ 17% কমে যাওয়ায় প্রত্যাশার চেয়ে ভালো ফল দিয়েছে টেসলা। কোম্পানিটি জানিয়েছে 2025 সালের প্রথমার্ধেই তারা বিদ্যমান প্ল্যাটফর্মেই কম দামে গাড়ি আনবে। এছাড়াও জুনে অস্টিনে রোবোটিক্স চালু করার ঘোষণা দিয়েছে টেসলা, যদিও নিরাপত্তা ও অনুমোদন নিয়ে রয়েছে জটিলতা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহে অতিষ্ঠ পাকিস্তানের জনজীবন। সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। রাস্তায় পানি ছিটিয়ে গরম কমানোর চেষ্টা। দ্বিতীয়বারের মতো সিগন্যাল চ্যাটে সামরিক তথ্য ফাঁসের অভিযোগে যখন চাপে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, তখন পাশে দাঁড়ালেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশংসাও করলেন হেগসেথের। তবে ঘটনার পেছনে ছাঁটাই হওয়া কর্মকর্তাদের প্রতিহিংসাকে দায়ী করছেন হেগসেথ। আর হোয়াইট হাউস বলছে কোনো গোপন তথ্য নয়, এটা মিডিয়ার বানানো পুরনো নাটক। 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফাঁস হলো গোপন মার্কিন সামরিক আলোচনা। এবারও সিগন্যাল চ্যাট, এবারও ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে মার্কিন হামলার পরিকল্পনা। তবে এবার সেই চ্যাট খুলেছেন স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এতে যুক্ত ছিলেন তার স্ত্রী, ভাই, ব্যক্তিগত আইনজীবী সহ পেন্টাগনেরও কেউ কেউ।
সিগন্যাল চ্যাটে পাঠানো হয় মার্কিন FA-18 যুদ্ধ বিমানের হামলার সময়সূচি, অথচ হেক্সেদের স্ত্রী পেন্টাগনের কেউ নন, ভাই আর আইনজীবী পেন্টাগনে থাকলেও এত স্পর্শকাতর তথ্য জানার প্রয়োজনীয়তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে অভিযোগ উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বরং সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে মিডিয়ার বানানো নাটক আখ্যা দেন। হেক্সে তো দোষ চাপালেন সম্প্রতি ছাঁটাই হওয়া 3 কর্মকর্তা ও মিডিয়ার ওপর। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে সিগন্যাল গ্রুপ ডিফেন্স টিম হাডল তৈরি করেছিলেন হেক্সেত নিজেই। চাপে পড়ে পেন্টাগনে বরখাস্ত হয়েছেন শীর্ষ কয়েকজন কর্মকর্তা। সাবেক মুখপাত্র জন এলিয়ট বলছেন, পুরো দফতর এখন বিশৃঙ্খল হয়ে পড়েছে। হেক্সেতের দল মিথ্যা ছড়িয়ে সহকর্মীদের মানহানি করছে বলেও দাবি করেছেন নিজের পদত্যাগপত্রে। তবে সব অভিযোগ অস্বীকার করে হোয়াইট হাউস বলছে গোপন কোনো তথ্য আদান প্রদান হয়নি। এদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, এ হামলা ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা, যারা লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। তীব্র দাবদাহে নাকাল পাকিস্তানের বাসিন্দারা। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাস্তায় পানি ছিটিয়ে ঠান্ডা পানীয় আর বরফ কিনে কোনোভাবে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন বাসিন্দারা। করাচির রাস্তায় দেখা মিলেছে দাবদাহের চিত্র। সূর্যের তাপ অসহনীয় হয়ে ওঠায় মানুষ আশ্রয় নিচ্ছে পানির ছিটায় ঠান্ডা পানীয়র দোকানে। কেউ কিনছেন বরফ, কেউ মাথায় পানি ঢেলে গরম থেকে মুক্তি খুঁজছেন। গভর্নমেন্ট কো চাইয়ে যে জায়গা জায়গা পানি কুলার লাগায়। সরকারের উচিত ঠান্ডা পানির ব্যবস্থা রাখা। আমি অনুরোধ জানাচ্ছি, বাড়ির বাইরে বেশি বের না হওয়ার পরামর্শ দিচ্ছে, কারণ এলাকা জুড়ে দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। এখন খুবই গরম। আমি ড্রাইভিং করার সময় অনেক পানি পান করি, এমনকি গরম বাতাস থেকে বাঁচতে মাথায় ঠান্ডা পানি ঢালছি। সরকারের উচিত রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা করা। তীব্র দাবদাহে নাকাল পাকিস্তানের বাসিন্দারা। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবারও তাপমাত্রা থাকবে 4 থেকে 6 ডিগ্রি বেশি। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের সরাসরি রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। ভারত সফর বেশ উপভোগ করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মঙ্গলবার সপরিবারে জয়পুরে যান তিনি। তাদেরকে স্বাগত জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক আম্বার ফোর্টে রাজকীয় অভ্যর্থনা ঘুরে দেখছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্ত্রী উষা ভ্যান্স ও সন্তানরা। মঙ্গলবার জয়পুরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী। জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। বুধবার জয়পুর থেকে সপরিবারে আগ্রা যাবেন তিনি। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। কূটনীতির বাইরে এই সফর যেন হয়ে উঠেছে এক সাংস্কৃতিক সেতুবন্ধন। 4 দিনের সফরে দেশটিতে এলেও শ্বশুরবাড়ি অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন না তিনি। এর আগে ভারত সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ভ্যান্স। সেখানে গুরুত্ব পায় বাণিজ্য চুক্তি। মোদীর বাসভবনে 2 নেতার বৈঠকে আলোচনা হয়েছে চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগত অংশীদারিত্ব ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য। জোন্স রোড ফায়ার নামে পরিচিত এই দাবানলে ওশেন কাউন্টির গ্রিনডিড ফরেস্ট এলাকায় 8000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। এরই মাঝে 3000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ হয়ে গেছে বড় হাইওয়ে, গার্ডেন স্টেট পার্কওয়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মী। হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শুরু হওয়া দাবানল এখন পর্যন্ত মাত্র 10% নিয়ন্ত্রণে এসেছে। শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে 60,000-এর বেশি পরীক্ষার খাতা। এর ফলে শিক্ষার্থীদের আবারও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। মঙ্গলবার মিয়ানমারের একটি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জুনের 16 থেকে 21 তারিখের মধ্যে ম্যানিকুলেশন পরীক্ষার আয়োজন করা হবে বলে জানা গেছে। গত 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের মধ্যাঞ্চলের অসংখ্য ভবন ধসে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালায় শহর। ভূমিকম্পের সময় শহরটির বিশ্ববিদ্যালয়ের একটি অংশে আগুন ধরে যায়। এতে 62,954 হাই স্কুল শিক্ষার্থীর পরীক্ষার খাতা পুড়ে যায়।
লন্ডনে কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কার পেলেন বাংলাদেশি সোনিয়া মুন্নি। ব্রিটেনে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত হন তিনি। আন্তর্জাতিক কূটনীতিতে নতুন নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ডিপ্লোম্যাট ম্যাগাজিন এই সম্মাননা প্রদান করে। লন্ডনের হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা অংশ নেন। 34তম বিসিএস-এর এই কূটনীতিক বর্তমানে লন্ডনে তার প্রথম পোস্টিংয়ে কমনওয়েলথ সংক্রান্ত দায়িত্বে রয়েছেন। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল তার হাতে পুরস্কার তুলে দেন। ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। মুসলিম ফোরাম ফিনল্যান্ড বাংলাদেশের আয়োজনে দেশটির রাজধানী হেলসিঙ্কি রাওহাপিরি সেন্টারে হয় এই মিলন মেলা। এ সময় কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের ঈদ স্মৃতি স্মরণ করেন প্রবাসী বাংলাদেশি এবং শিক্ষার্থীরা। পরে শিশু কিশোরদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। ছিল দেশীয় খাবারের মধ্যাহ্নভোজের আয়োজন। বাংলা নববর্ষ এবং ফিনিশ সংস্কৃতি বিষয়ক কাহুক প্রতিযোগিতা প্রাণবন্ত করে তোলে সবাইকে। ফোরামের সভাপতি খালেদ সাইফুল্লাহ জানান, কমিউনিটির একে অপরের সঙ্গে পারস্পরিক যোগাযোগ এবং ভ্রাতৃত্ব বাড়ানোর লক্ষ্যে প্রতিনিয়ত এই ধরনের আয়োজন করেন তারা। মহাকাশে অন্যতম প্রয়োজনীয় জিনিস খাবার, জ্বালানি কিংবা ঔষধ, এসব পাঠানো বেশ ব্যয়বহুল। মহাকাশে প্রতি কেজি খাবার পাঠাতে খরচ পড়ে প্রায় $10,000। এর সমাধান হিসেবে এবার মহাকাশেই খাদ্য এবং জ্বালানি উৎপাদনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। একজন মহাকাশচারী দিনে আধা থেকে 1.5 কেজি খাবার খান, আর প্রতি কেজি খাবার মহাকাশে পাঠাতে খরচ পড়ে প্রায় $10,000। এমন তথ্য দেন যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক রদ্রিও লেদেসমা। তাই এই সমস্যার সমাধানের প্রচেষ্টায় নেমেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। মহাকাশেই এবার খাবার, জ্বালানি এবং ঔষধ উৎপাদনের কথা চিন্তা করছেন তারা। গবেষকরা বলছেন, এই প্রচেষ্টা সফল করতে প্রয়োজন কিছু জীবন্ত কোষ এবং একটি বায়োরিয়েক্টর। বেজোস আর্থ ফান্ডের সহযোগিতায় চেষ্টা করা হচ্ছে জীবন্ত কোষ দিয়ে খাবার, ভিটামিন এমনকি জ্বালানি তৈরি করতে। কলেজের গবেষণায় এখন লক্ষ্য জৈব কোষকে রূপান্তর করা একটি ছোট কারখানায়, যেখানে তৈরি করা হবে খাবার থেকে শুরু করে ভিটামিন পর্যন্ত। এই গবেষণার প্রথম ধাপ শুরু হয়েছে মহাকাশেই। চালানো হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা। আমরা এখন দেখছি যে ধীরে ধীরে মহাকাশে বড় ধরনের অবকাঠামো তৈরি হচ্ছে। সামনে বেসরকারি মহাকাশ স্টেশন থাকবে, আর নিয়মিতভাবে মহাকাশে জিনিস পাঠানো ও আনা যাবে। এতে করে আমরা বায়োরিয়েক্টর, যা দিয়ে ওষুধ তৈরি হয়, তা স্থায়ীভাবে মহাকাশে বসাতে পারবো। ভবিষ্যতে মহাকাশে দুগ্ধজাত পণ্য এমনকি ভ্যানিলা আইসক্রিমও উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।